আগস্টের পর অনেকেই, বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী যারা, তারা বলছেন যে আওয়ামী লীগ পালিয়েছে, তাদের নেত্রী শেখ হাসিনা পালিয়েছেন। যে আসলে কি তারা পালিয়েছেন কিনা, বা পলায়ন কাকে বলে? শেষ পর্যন্ত নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে খুব সকালে গ্রেপ্তার করা হয়েছে। সারা রাত অনেক নাটকের পরে এই দৃশ্য যে ঘটেছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে কে লাভবান হলো, সরকার নাকি সেলিনা হায়াৎ আইভী নাকি আওয়ামী লীগ, সেই প্রশ্ন সামনে এসেছে। দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি শুরু থেকে বলে আসার চেষ্টা করছি, সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের দেশত্যাগ কিংবা সেলিনা হায়াৎ আইভীকে আটকের ঘটনা একই দিনে যমুনার সামনে এনসিপির নেতাদের যে অবস্থান কর্মসূচি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সব একই সূত্রে গাঁথা, এবং এগুলো প্লট নির্মাণ করা সরকারের পক্ষ থেকেই, এটি সহজেই আমরা অনুমান করতে পারি। তার একটা সহজ উদাহরণ দিই। আওয়ামী লীগ নিষিদ্ধ সমন্বয়কদের স্বপ্ন এখন দুঃস্বপ্ন, এবং বর্তমান অন্তর্বর্তী সরকার কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে না বা করতে পারতেছে না, এই দুটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। জামাত ইসলামের কৌশল এখন সফলভাবে কাজ করছে। দেশে বিদেশে তাদের একটা নতুন ইমেজ ক্রিয়েট হয়েছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের কাছেও আমিরে জামাতের পররাষ্ট্র উপদেষ্টা আছে, নিরলস কাজ করে যাচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ 3টি ভিডিও ফুটেজ শেয়ার করব। অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলেন আমরা তাহলে প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। শেষ পর্যন্ত নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে খুব সকালে গ্রেপ্তার করা হয়েছে। সারা রাত অনেক নাটকের পরে এই দৃশ্য যে ঘটেছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে কে লাভবান হলো, সরকার নাকি সেলিনা হায়াৎ আইভী নাকি আওয়ামী লীগ, সেই প্রশ্ন সামনে এসেছে। সেই প্রশ্ন যখন সামনে এসেছে তখন আমরা যমুনার সামনে এনসিপিকে সারা রাত অবস্থানের পরে, ভোরের দিকে যদিও তেমন লোকজন ছিল না, আজকে যমুনার সামনে তারা মঞ্চ বানিয়েছে। সেই মঞ্চ স্থায়ী করবে তারা বলেছে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে। এবং সেই মঞ্চ থেকে আমরা দুপুর 12:15টার দিকে জুম্মার নামাজের আজান দিতেও দেখেছি। অর্থাৎ জুম্মার নামাজের আজান দিয়ে সেখানে নামাজ পড়ার কথা সেরকমটা শোনা গেছে। একটা খোলা ময়দানের রাস্তায় সেটাকে মসজিদ বানিয়ে নামাজ আদায় করা হবে, তাও জুম্মার নামাজ। সাধারণ যে কোনো ওয়াক্ত নামাজ যে কোনো জায়গায় পড়া গেলেও জুম্মার নামাজের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে। এমনকি সব মসজিদেও জুম্মার নামাজ হয় না, এমনও আইনের কথা শোনা যায়। সেটা তারাই ভালো ব্যাখ্যা দিতে পারবেন যে রাজনৈতিক সমাবেশে বারবার ধর্মীয় ইস্যু তারা কেন টেনে আনছেন, তারা ধর্মভিত্তিক রাজনীতি করতে চাচ্ছেন কিনা। মুখে বলছেন তারা মধ্যপন্থী রাজনীতি করবেন, কিন্তু কাজে কর্মে মনে হচ্ছে তারা ডানপন্থী ধর্মভিত্তিক রাজনীতির দিকেই চলে যাচ্ছে। সব মিলে কি হচ্ছে, এই দুই ঘটনার সাথে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের চলে যাওয়াকে কেন্দ্র করে আমেরিকার কার্গো বিমান ইস্যু সামনে এসেছে। অনেকেই এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছেন এবং বলার চেষ্টা করছেন আমেরিকার কার্গো বিমান বাংলাদেশে এসেছে, সেই ইস্যুটাকে ধামাচাপা দিতেই, মায়ানমারের করিডোর ইস্যুটাকে ধামাচাপা দিতেই এই ব্যাপারগুলো সামনে আনা হয়েছে, যেটাকে অনেকে আবার নাটকও বলছেন। আদতে কি হচ্ছে, নাটক হচ্ছে না সত্য জীবনের গল্প আমরা দেখছি, সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম বাংলাদেশে ঘটে যাওয়া, গত 1-2 দিনে ঘটে যাওয়া নানা রকমের ঘটনা। আমরা প্রথমে দেখলাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি ব্যাংককে চলে গেলেন এবং তারপরে একজন যে বিমানের নিরাপত্তা কর্মকর্তা, তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু এই আলোচনা নিশ্চিতই ছিল যে আব্দুল হামিদ সরকারের পৃষ্ঠপোষকতাতেই দেশের বাইরে গিয়েছেন, কারণ তার মতো ফিগার দেশের বাইরে বিমানবন্দর দিয়ে চলে যাবেন সেটা তো হতে পারে না সরকারের সিগন্যাল ছাড়া। সরকারের উচ্চ মহলের কার সিগন্যালে, কোন সিগন্যালে তিনি গিয়েছেন সেটা হয়তো কোনো দিনই প্রকাশিত হবে না, কিন্তু মাঝখানে নিরাপত্তা কর্মকর্তার চাকরি নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। সেই দৃশ্য যখন দেখছি তখন একই দিনে আমরা আরও দুটো খবর সামনে আসতে দেখেছি। এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে হঠাৎ করেই তড়িঘড়ি করে যমুনার সামনে অবস্থানের ঘোষণা দিয়ে গত সারা রাত যমুনার সামনে অবস্থান করেছে, আজকেও অবস্থান করছে এবং আজকে তারা মঞ্চ বানিয়েছে। 5টা
মিনি ট্রাক এক জায়গায় করে তারা মঞ্চ বানিয়েছে, সেই দৃশ্য আমরা দেখেছি। সেই মঞ্চে দুপুরে আমরা আজানও শুনেছি, আজান দিয়েছে মঞ্চের মাইকে দাঁড়িয়ে একজন, জুম্মার নামাজের আজান 12:15টার দিকে। সেই দৃশ্য যখন দেখলাম তখন সেখানে নামাজ পড়ার ঘটনাও ঘটেছে। এরকম দৃশ্যের পরে সেখান থেকে ঘোষণাও এসেছে জুম্মার নামাজের পরে বড় সমাবেশ করার, জমায়েত করার। এবং আমরা রাতেই জানতে পেরেছি যে তাদের এনসিপির এই যে সমাগম, সেই সমাগমে খুব একটা লোকজন না হওয়ায় শেষ পর্যন্ত শিবির তাদেরকে সাপোর্ট করেছে এবং শিবিরের অনেক সদস্য সেখানে জমায়েত হয়েছে, যার ফলে জমায়েতটা বেশ ভালো বড়ই মনে হয়েছে। এখন জুম্মার নামাজের পর থেকে পরবর্তী অবস্থা কোন দিকে যায়? তারা বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যমুনার সামনে থেকে উঠবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যমুনাতে প্রধান উপদেষ্টা থাকেন, একটা সেন্সিটিভ এরিয়া এবং রাষ্ট্রীয় প্রোটোকলের এরিয়া, সেখানে সাধারণ মানুষের সমাগম খুবই সীমিত হওয়ার কথা। সেই জায়গায় হাজারো লোকের সমাবেশ যদি নির্বিঘ্নে হতে দেওয়া যায় এবং মঞ্চ নির্মাণ করতে দেওয়া যায়, তাহলে এটা বলাই যায় যে এই কর্মকাণ্ডের সঙ্গে সরকারের সায় আছে, সরকারের সায় নিয়েই এই কাজ এনসিপি করছে। তাহলে সরকার আসলে চাইছে কি? সরকার চাইছে হয়তো বা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা চাঙ্গা হোক, যেন তাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা সহজ হয়। এরই মাঝে সরকারের একজন উপদেষ্টা তো বলেই দিয়েছেন যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করা হবে, সেই প্রক্রিয়া প্রায় সম্পন্ন। সেই ঘোষণাটা খুব দ্রুত চলে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। এই ঘটনার মধ্যেই আমরা গতরাতে সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের মেয়র, তার কাণ্ড দেখলাম। সাবেক মেয়র, হাজার হাজার জনতা তার বাড়ি ঘিরে ফেললো, পুলিশ যেন তাকে আটকাতে না পারে, কিন্তু ভোরবেলায় আইভীকে পুলিশ নিয়ে গেল। সেটা জনতা ঠেকায়নি কিংবা আইভী ঠেকাতে দেননি, তিনি গিয়েছেন এবং যাওয়ার আগে সংবাদ মাধ্যমে তিনি কথা বলেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই কথা বলার সুযোগ তাকে দেওয়া হয়েছে। সেখানে বলেছেন যে তিনি দোষী না, তিনি বাড়িতেই ছিলেন, পালাননি, তাকে কেন গ্রেপ্তার করা হবে? বৈষম্য বিরোধী আন্দোলনের পর তো সমাজে বৈষম্যহীন ব্যবস্থা চালু হওয়ার কথা, তাহলে আমার উপরে কেন এই নির্যাতন নেমে আসবে? আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো কোনো খুনের সঙ্গে জড়িত না, আমি নারায়ণগঞ্জের সবার মেয়র ছিলাম। এই কথাগুলো তার মুখ থেকে আমরা শুনেছি। যাওয়ার পথে পুলিশের গাড়ি আক্রমণের ঘটনাও ঘটেছে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটলো, আইভী রহমানকে যে সেলিনা হায়াৎ আইভী, তাকে যে গ্রেপ্তার করা হলো, এই গ্রেপ্তার কী কারণে করা হলো? এই গ্রেপ্তারের ফলে সরকার কি লাভবান হলো, নাকি সরকার প্রচণ্ড সমালোচনার মুখে পড়ল? অনেকেই দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছেন। অনেকে বলছেন যে আওয়ামী লীগ যে পুনর্গঠনের স্বপ্ন দেখছে, নতুন নেতৃত্বের স্বপ্ন দেখছে, সেই নতুন নেতৃত্বের সবথেকে বড় দুটো নাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সেলিনা হায়াৎ আইভী। এই দুজনকেই, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বিদেশে যেতে বাধ্য করা হয়েছে কেউ কেউ বলছেন, আর সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়েছে যেন দুইজনের কাউকেই আওয়ামী লীগ তাদের পরবর্তী অবলম্বন ভাবতে না পারে। আওয়ামী লীগের পুনর্গঠন প্রক্রিয়ায় তাদেরকে যেন আওয়ামী লীগ নিতে না পারে, কারণ আওয়ামী লীগের মধ্যে ক্লিন ইমেজের দুইজন এই চরিত্র। সেলিনা হায়াৎ আইভীর জনপ্রিয়তা তো তিনি প্রমাণই করে দিলেন যে একমাত্র আওয়ামী লীগের পতনের পরে, 5 আগস্টের পরে একমাত্র ঘটনা, আওয়ামী লীগের কোনো নেতাকে গ্রেপ্তার করতে যাওয়ার পরে জনতা সেটিকে ঠেকিয়ে দিতে চেয়েছে, সারা রাত ঘিরে রেখেছে হাজার হাজার নারী পুরুষ। এই দৃশ্য আওয়ামী লীগের অন্য কোনো নেতার ক্ষেত্রে ঘটেনি। আমার মনে হয় যে শেখ হাসিনা দেশে থাকলে শেখ হাসিনার ক্ষেত্রে হয়তো এই ঘটনাটা ঘটতে পারত। আওয়ামী লীগের অন্য কোনো নেতার ক্ষেত্রে এরকম ঘটনা যেহেতু ঘটেনি, সেহেতু সেলিনা হায়াৎ আইভী নিজেকে এক ধরনের প্রমাণই করে ফেললেন যে আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বে আসার জন্য যোগ্যতার বিচারে তিনি অনেক এগিয়ে আছেন। কিন্তু সরকার এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনার সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা বলছেন অনেকে। আব্দুল হামিদের চলে যাওয়া বলছেন যে সরকারের ইশারাতেই তিনি চলে গেছেন, তাকে দেশ থেকে বাধ্য করা হতে পারে যেন তিনি আওয়ামী লীগের দায়িত্বভার নিতে না পারেন। সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে আটকে দেওয়া এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা জোরদার করা এনসিপিকে দিয়ে, যেন সরকারের পক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা সহজ হয়। আরেকটা ব্যাপার, আর দুটো ব্যাপার সামনে আসছে, সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত তিনি ঘোষণা দিয়েছেন যে সরকার কবে নাগাদ নির্বাচন দেবে সেটা নিয়ে তাড়াহুড়া নেই, তাদের সংস্কার কার্যক্রম যেন হয় সেটা নিয়ে আমরা কনসার্ন, অর্থাৎ তাদের সংস্কারের জন্য যত সময় প্রয়োজন সেই সময় আমরা দিতে চাই। তাতে করে সরকার অনেক বেশি শক্তি পেয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঝালাই করতে সক্ষম হয়েছে সরকার, মায়ানমারে করিডোর ইস্যুতে রাজি হয়ে এমন আলোচনাও রয়েছে। এবং আমরা
গতকালকে থেকে যে আলোচনাটা সব থেকে বেশি শুনছি সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের একটি কার্গো বিমান বাংলাদেশে এসেছে, বিমানবন্দরে এসেছে, এবং সেই বিমানে কি এসেছে সেটা মায়ানমার করিডোর দিয়ে যাওয়ার জন্য কিছু এসেছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং কিছু কিছু ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে জাতিসংঘের ট্রাকে করে মালামাল যাচ্ছে, অনেকগুলো ট্রাক একসাথে যাচ্ছে। অনেকে এই দুটোকে মেলানোর চেষ্টা করছেন যে সেই কার্গো বিমান থেকে কিছু না কিছু নিয়ে জাতিসংঘের ট্রাক হয়তো করিডোর দিয়ে মায়ানমার আরাকানের দিকেই যাবে, সেটা মেলানোর চেষ্টা করছেন অনেকে। সেই ঘটনাতে যেন দৃষ্টিপাত বাংলাদেশের জনগণ করতে না পারে, সেই কারণে এই বড় তিনটা ঘটনা ঘটা যেন সবার মনোযোগ এই দিকে থাকে। সত্যি কি তাই সেরকম কিছু হচ্ছে? এই যে আলোচনা হচ্ছে, এত আলোচনা, এই আলোচনার ব্যাপারগুলো সরকারের উচিত খোলাসা করা, কারণ নানা জনে নানা রকমের আলোচনা করবেই। সরকার যদি খোলাসা করে তাহলে সেই আলোচনায় ভাটা পড়বে, আর যদি সরকার খোলাসা না করে তাহলে আলোচনার নানা রকমের শাখা প্রশাখা আরও বিস্তার লাভ করবে। কিন্তু আমার মনে হয় যে যে ঘটনাগুলো ঘটেছে কিংবা অনেকে বলছেন যে ঘটানো হলো, যেমন সেলিনা হায়াৎ আইভিকে ক্লিন ইমেজ থাকা সত্ত্বেও তার ব্যাপারে তার বিরুদ্ধে মামলা হয়েছে ঠিকই, কিন্তু মামলাগুলো তদন্ত করে দোষী প্রমাণ না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে অপেক্ষা করা উচিত ছিল, তাতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতো না। নাম্বার ওয়ান। নাম্বার টু, আব্দুল হামিদের ব্যাপারটা, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার ব্যাপারটা কি হয়েছে এটা সরকারের উচিত ক্লিয়ার করে দেয়া, যেন জনগণ ধোঁয়াশার মধ্যে না থাকে। সরকার সম্পর্কে যে সমালোচনা হচ্ছে সেই সমালোচনা যেন আর না হয়। 5 আগস্টের পর অনেকেই, বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী যারা, তারা বলছেন যে আওয়ামী লীগ পালিয়েছে, তাদের নেত্রী শেখ হাসিনা পালিয়েছেন, যে আসলে কি তারা পালিয়েছেন কিনা বা পলায়ন কাকে বলে। এখন আওয়ামী লীগ আমলের প্রাপ্ত নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, যিনি এখন লন্ডনে আছেন, তিনি এক সাক্ষাৎকারে বলছেন যে লন্ডনে অবৈধভাবে ঢোকার কোনো সুযোগ নাই, তিনি বৈধ পথেই লন্ডন এসছেন। এখন কেউ যদি বৈধ পথে ভিসা নিয়ে বিদেশে যায়, তাকে পলায়ন বলা যায় কিনা, মানে এটা গুরুতর একটা প্রশ্ন। এখন পলায়ন বলতে আমরা কি বুঝি? মানে সাধারণত যারা লুকিয়ে স্থানচ্যুত হয় তাদেরকে বলা হয় পলায়ন। এখন আমার জানা মতে অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী বিমানবন্দর দিয়ে স্থলবন্দর ব্যবহার করে ভিসা নিয়ে বিদেশে গেছেন। বিশেষ করে 5 এবং 8 আগস্টের মধ্যে অনেকেই গেছেন, তখন বলতে গেলে কোনো সরকারও ছিল না। ধরেন ডক্টর হাসান মাহমুদ, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমরা মিডিয়ার মাধ্যমে জানছি যে তিনি ঢাকা বিমানবন্দরে আটকা খেয়েছেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম বা আমরা শুনেছি যে তিনি বিমানবন্দর ব্যবহার করেই বেলজিয়ামে গিয়েছেন এবং সেখানে এখন অবস্থান করছেন। এখন ভিসা নিয়ে বিমানবন্দর ব্যবহার করে অথবা স্থলবন্দর ব্যবহার করে কেউ যদি বিদেশ যায়, তাকে বলা যায় কিনা, এবং যদি বলা যায় তাহলে তো এই যে 1.5 কোটি প্রবাসী আছেন তারা সবাই পলাতক। এখন এই যে তারা তো এইভাবে গিয়েছেন, তারা তো এই বিমানবন্দর ব্যবহার করে গিয়েছেন, ভিসা নিয়ে গেছেন, পাসপোর্ট সহ করে গিয়েছেন। এখন তারা বলছেন আওয়ামী লীগ, অনেক আওয়ামী লীগ নেতা যারা হত্যার সাথে জড়িত, তারা হত্যা মামলার আসামি, হত্যা করে তারা পালিয়েছেন। এখন এই যে 1.5 কোটি প্রবাসী, তারা কাদের হত্যা করে পালাইছেন? এখন শেখ হাসিনা এবং রেহানা শত শত মানুষের সামনে দিয়ে তো ভারত সরকারের অনুমতি নিয়ে গেছেন ভারতে, এখন তারাও পলাতক। কথা হলো, বন্দুকের সামনে যুক্তি চলে না। বন্দুক হচ্ছে, মানে বন্দুক আর সাপ আর পাগল এগুলো এক জাতির জিনিস, মানে এরা কোনো যুক্তি তর্ক মানে না। এখন সাপকে বা পাগলকে যদি আপনি বলেন যে আমাকে আক্রমণ করিস না, আমার যুক্তিটা শোন, দেশের আইন এইটা বলে ওইটা বলে, এইভাবে অ্যাটাক করা, সুবল মারা, গুলি করা, মারধর করা ঠিক না, এখন সাপ কি শুনবে নাকি পাগল শুনবে? হ্যাঁ, শেখ হাসিনা এইভাবে যেতে নাও পারতেন, কিন্তু তার ভাষ্য মতে তারা দুই বোনকে, তাদের যে দুই বোন শেখ হাসিনা এবং রেহানাকে, তারা বলছেন যে তারা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তাতে কি বোঝা গেল? মানে পিছনে বন্দুক ছিল, এবং এই বন্দুক হচ্ছে সাপ, এই বন্দুক হচ্ছে পাগল। এখন মানলাম আওয়ামী লীগ খারাপ, কিন্তু এখন যারা আছেন তাদের আমলে হচ্ছেটা কি? মানে তাদের আমলেও তো সাপের শাসন, মানে মব জাস্টিস চলতেছে, যারা ইচ্ছা ধরতেছে, মারতেছে, পুলিশে দিতেছে, রিমাইন্ডে পাঠাইতেছে, যে মার খাইতেছে, যারা মারতেছে তাদের কোনো বিচার নাই, ধরে না, আবার যে মাইর খাইতেছে তারে উল্টা জেলে ঢুকাইতেছে, রিমাইন্ডে দিতেছে। তো এইগুলো তো এই পাগলের শাসন, এইটা তো সাপের শাসন। হ্যাঁ, আওয়ামী লীগ পালাইছে যদি সেই অর্থে বলা হয়, তাহলে তারা প্রতিবন্ধী না, তারা ওই সাপের ভয়ে পালাইছে, পাগলের ভয়ে পালাইছে, সেটা বলা যায়, মবের ভয়ে পালিয়েছে। যাই হোক, আশা করি যেই ক্ষমতায় থাকুন না কেন, রাজনীতিতে যারাই মাঠে থাকেন না কেন, গণতন্ত্র, মানুষের অধিকার, এইগুলো যাতে মাথায় একটু রেখে সবাই চলেন। না হয় আপনারা যাদেরকে অপবাদ দিচ্ছেন, বলছেন দোষী, সেই একই
অপবাদে তো আপনারাও করবেন না। ওই বিচার মানে তালগাছ আমার, এই রাজনীতি মনে হয় না খুব বেশি দিন বাংলাদেশে চলবে। সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের দেশ ত্যাগ কিংবা সেলিনা হায়াৎ আইভিকে আটকের ঘটনা একই দিনে যমুনার সামনে এনসিপির নেতাদের যে অবস্থান কর্মসূচি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সব একই সূত্রে গাঁথা, এবং এগুলো প্লট নির্মাণ করা সরকারের পক্ষ থেকেই, এটি সহজেই আমরা অনুমান করতে পারি। তার একটা সহজ উদাহরণ দিই, যেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে সব ধরনের সভা সমাবেশ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে করা নিষেধ এমন নির্দেশনা থাকা সত্ত্বেও পুলিশের ব্যারিকেড ভেঙে জাতীয় নাগরিক কমিটির নেতারা কর্মীরা সেখানে অবস্থান নেয়, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, সেনা সদস্য মোতায়েন করা হয়, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সেখানে আবার তাদেরকে প্রচণ্ড গরমের মধ্যে যেন কষ্ট না হয় পানি ছিটানো হয়। কোত্থেকে পানি ছিটানো হয়? ঢাকা সিটি কর্পোরেশনের যে স্প্রে ক্যানন মেশিনগুলো আছে সেখান থেকে পানি ছিটানো হয়। এগুলোর করার কী দরকার আছে? এসব নাটকের প্লট নির্মাণের তো দরকার নেই। এবং শুক্রবার যখন প্রচণ্ড দাবদাহ গরমে যখন নেতাকর্মীরা যারা অবস্থান নিয়েছিলেন তারা অতিষ্ঠ হয়ে উঠলেন, তখন সিটি কর্পোরেশন থেকে সরকারের গিফট হিসেবে তাদেরকে পানি ছিটানোর ব্যবস্থা করা হলো, ঠান্ডা পানি। এবং তারপরে অনেকে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল, তারা বেশ স্বস্তি পেল। আন্দোলনকারীদের সাথে এমনই যোগাযোগ সরকারের। এর আগে আমরা দেখেছি যে গত 8 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর 32 নম্বরের ঐতিহাসিক বাড়িটি যখন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, তখন বুলডোজারটি কোথেকে এসেছিল? বুলডোজারটি ঠিক নয়, বুলডোজারগুলো সেগুলো তো সিটি কর্পোরেশনের ছিল। সরকার এদিকে বলছিল যে না এগুলো আমরা করিনি। যখন মানুষ প্রশ্ন করা শুরু করলো যে মব সৃষ্টি করে এইভাবে একটা ঐতিহাসিক স্থাপনা ভাঙা হলো, এরকম উন্মাদনা তৈরি করা হলো, আর সরকার নির্বাক চুপচাপ রইল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এতটুকু ঠেকালো না, বাধার সৃষ্টি করলো না। বাধার সৃষ্টি করবে কি? সরকারের নির্দেশে সিটি কর্পোরেশনের গাড়িগুলো বা বুলডোজারগুলো এসেছিল বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে। আমরা এর সাথে আরেকটা বিষয়ের খুব মিল খুঁজে পাই। গণজাগরণ মঞ্চে যখন স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয়েছিল কাদের মোল্লার বিচারের দাবিতে, ফাঁসির দাবিতে, সরকার এটিকে ব্যবহার করেছিল, আওয়ামী লীগ সরকার। মনে আছে নিশ্চয়ই, প্রতিদিন হাজারে হাজারে প্যাকেট বিরিয়ানি যেত সেখানে। ঠিক একইভাবে সিটি কর্পোরেশন থেকে সেখানে পাবলিক টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, অনেকগুলো পাবলিক টয়লেট। খাবার দাবারের কোনো অভাব ছিল না। আমি আবার বলছি, গণজাগরণ মঞ্চটি স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয়েছিল, কিন্তু সেটিকে আওয়ামী লীগ ক্যাশ করতে চেয়েছিল। এবং সেই শাহবাগ, সেখানে আবার বর্তমান সময়ের এনসিপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, শাহবাগ অবরোধ করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এবং আমরা দেখলাম যে এসব প্লট নির্মাণ করে একটা পর্যায়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হলো গণমাধ্যমে। প্রধান উপদেষ্টা প্রেস উইং মানে তো প্রধান উপদেষ্টাই দিয়েছেন। সেখানে কি বলা হলো? সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসক ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আচ্ছা, এখানে দল আছে, হয়তো সংগঠন আছে, কিন্তু জনগণটা কোথায়? যে জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে, এই জনগণ কারা? এবং এখানে কয়টি রাজনৈতিক দল আছে? এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, জামাতে ইসলামীর পক্ষ থেকে সংহতি প্রকাশ করা হয়েছে, ইসলামী আন্দোলন থেকে সংহতি প্রকাশ করা হয়েছে। এই তো এখনও পর্যন্ত আর তো তেমন কেউ যায়নি। আবার গণ অধিকার পরিষদ একদম আলাদা জায়গায় তারা আবার দাবি জানাচ্ছে। কিন্তু আসল দলগুলো কোথায়? প্রেস উইংয়ের বিবৃতিতে এই কথাও বলা হয়েছে যে এ ব্যাপারে ইতোমধ্যে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।